গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ নবম পর্ব। গ্রীষ্মকালটা কাটল ক্ষেত খামারের কাজ দেখে দেখে। আমাদের দেশে সে সুবিধে নেই। ঠাঠা রোদ্দুর, ঝমঝম বৃষ্টি, তলতলে কাদা আর লিকলিকে জোঁকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেত খামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই। এদেশের চাষবাসের বেশিরভাগ শুকনো শুকনিতে। শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা হাল চালিয়ে দেয়। তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকম বরফ পড়ে। অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের উপর বরফ জমে আর গলে, জল চুঁইয়ে চুঁইয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটাকে বেশ নরম করে দেয়। বসন্তের শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয়, কিন্তু মাঠঘাট ডুবে যায় না। আধা ভেজা আধা শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে। নালার ধারে গাছতলার একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে কোনো অসুবিধা হয় না। তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের ওপরকার জমা বরফ গলে কাবুল উপত্যকায় নেমে এসে খাল নালা ভরে দেয়। চাষিরা তখন নালার বাঁধ দিয়ে দুপাশের ক্ষেতকে নাইয়ে দেয়। ধান ক্ষেতের মতো আল বেঁধে বেবাক জমি টইটুম্বুর করে দিতে হয় না। কোন চাষির কখন নালায় বাঁধ দেবার অধিকার সে সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে। শুধু তাই নয়, নালার উজান ভাটির গায়ে গায়ে জলের ভাগ বাটোয়ারার কি বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দফতরে লেখা থাকে। মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয়, কিন্তু কাবুল উপত্যকার চাষারা দেখলুম বাঙালি চাষার মতোই নিরীহ, মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে। তার কারণ বোধহয় এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা। তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না। শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায়, অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গলে নেমে আসে, তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না। কাবুলের লোক তাই বলে, কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়। আমার বাড়ির সামনে দিয়ে প্রায় 10 হাত চওড়া একটি নালা বয়ে যায়। তার দুদিকে 2 সারি উঁচু চিনার গাছ, তারই নিচে দিয়ে পায়ে চলার পথ। আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো 5 চিনারের মাঝখানে বর্ষাতি পেতে আরাম করে বসতুম। একটু উজানে নালায় বাঁধ দিয়ে আরেক চাষা তার ক্ষেত নাওয়াচ্ছে। আমি যে ক্ষেতের পাশে বসে আছি তার চাষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে। এই দুজনের কান মসজিদের দিকে, কখন আসরের নামাজের আজান পড়বে। তখন আমার চাষার পালা। আজান পড়া মাত্রই সে উপরের বাঁধের পাথর কাদা সরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে। চাষা তার বাঁধ আগে থেকেই তৈরি করে রেখেছে। ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায়। কাঠের শাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরো শক্ত করে দেয়। ক্ষেতের ঢেলা মাটি এদিক ওদিক সরিয়ে দিয়ে বানের জলের পথ করে দেয়। শিলোয়ারটা হাঁটুর উপর তুলে কোমরে গুঁজে নিয়েছে, জামাটা খুলে গাছতলায় পাথর চাপা দিয়ে রেখেছে, আর পাগড়ির লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুছছে। আমি ততক্ষণে তার হুঁকোটার তদারক করছি। সে মাঝে মাঝে এসে 2-1 দম দেয় আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায়। আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই এক বস্তু। হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না, ইস্তেক মাছ ধরা পর্যন্ত। যদিও আমাদের নালায় সবসময় দেখেছি অতি নগণ্য পোনা মাছ। বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে আসত। গোড়ার দিকে আমাকে দেখে তারা মুখের উপর ওড়না টেনে দিত। আমাদের দেশের চাষির বউ যেরকম ভদ্রনোককে দেখলে লজ্জা পায়, তবে এদের লজ্জা একটু কম। ডান হাত দিয়ে বুকের ওপর ওড়না টেনে বাঁ হাত দিয়ে হাঁটুর উপর পায়জামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি। আর অল্প কয়েকদিনের ভেতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগল। কিন্তু চাষা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন টিকল না। তার জন্য সম্পূর্ণ দায়ী মইনুস সুলতানে।
চাষাই বলল, সে প্রথমটায় তার চোখকে বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা বন্ধু মইনুস সুলতানের সঙ্গে তোপবাজি অর্থাৎ টেনিস খেলছেন। আমি অনেক করে বোঝালুম যে তাতে কিছুমাত্র এসে যায় না। সেও সায় দিল, কিন্তু কাজের বেলা দেখলুম সে আর আমাকে তামাক সাজতে দেয় না, আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না। তোর বদলে সুমা বলতে আরম্ভ করেছে, আর সম্মানার্থে বহুবচন যদি বা সর্বনামে ঠিক রাখে, তবু ক্রিয়াতে একবচন ব্যবহার করে নিজের ভুলে নিজেই লজ্জা পায়। ভাষা শুধরাতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে, আর কিছুতেই ভুলতে পারে না যে আমি মইনুস সুলতানের সঙ্গে তোপবাজি খেলি। আমাদের তেলতেলে বন্ধুত্ব কেমন যেন করকরে হয়ে গেল, কিন্তু লেনদেন বন্ধ হয়নি। যতদিন গায়ে ছিলুম প্রায় মুরগিটা আন্ডাটা দিয়ে যেত, দাম নিতে চাইত না। কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে যা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করত। হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল, তখন চাষা কাঠুরে হয়ে গেল। আমাকে আগের থেকেই বলে রেখেছিল, একদিন দেখি 5 গাধা বোঝাই শীতের জ্বালানি কাঠ নিয়ে উপস্থিত। আব্দুর রহমানের মতো খুঁতখুঁতে লোকও উচ্চ কণ্ঠে স্বীকার করল, এরকম 1 নম্বরের নিমতর নিমখুস্ক অর্থাৎ আধা ভেজা কাঠ কাবুল বাজারের কোথাও পাওয়া যায় না। আব্দুর রহমান আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে ঘর বড্ড বেশি গরম করে তোলে, তাতে আবার খরচাও বেশি হয়। আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধোঁয়াই বেশি বেরোয়, যদিও খরচা তাতে কম। এবার দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম। আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে, কাবুলের বাজারে অত দাম সে পায় না। অনেক তর্কাতর্কির পর বুঝলুম যে বাজার দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের ইয়ারবুকশিকে দিয়ে দিতে হয়। শেষটায় গোলমাল শুনে মাদাম জিরার এসে মিটমাট করে দিয়ে গেলেন। আমাদের দিল খোলা বন্ধুত্ব প্রায় লোপ পাওয়ার মতো অবস্থা হলো যেদিন সে জানতে পেল আমি সৈয়দ। তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমু খেতে চায়। আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে। তামাক সাজার সত্যযুগের কথা ভেবে নিঃশ্বাস ফেললুম। ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস, কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না। তারপর আর কিছুতেই জোড়া লাগে না। হেমন্তের গোড়ার দিকে শান্তিনিকেতন থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন। বগদানভ, বেনোয়া, মৌলানা আমাতে মিলে তখন 4 ইয়ারি জমে উঠল। জিয়াউদ্দিন অমৃতসরের লোক, 1921 সালের খিলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন। 1922 সালের শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন। বেশ গান গাইতে পারতেন, আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গেয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন। এখানে এসে সেসব গান খুব কাজে লেগে গেল। কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল। মৌলানা ভালো ফার্সি জানতেন বলে কাবুলিরাও তাকে খুব সম্মান করত। কিন্তু 4 ইয়ারি সভাতে ভাঙন ধরল। বগদানফের শরীর ভালো যাচ্ছিল না, তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে চলে গেলেন। বেনোয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন। কাবুলে তিনি কখনো খুব একটা আরাম বোধ করেননি। অ্যান্ড্রুজ পিয়ারসনকে বাদ দিলে বেনোয়া ছিলেন রবীন্দ্রনাথের খাঁটি সমজদার। শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায়ই উদাস হয়ে যেতেন আর খামোকা কাবুলের নিন্দা করতে আরম্ভ করতেন। বেনোয়া সাহেবই আমাকে একদিন রাশান এম্বাসিতে নিয়ে গেলেন। প্রথম দর্শনেই তাভারিস দেমিদভকে আমার বড় ভালো লাগল। রোগা চেহারা, সাধারণ বাঙালির মতন উঁচু, সোনালি চুল, চোখের লোম পর্যন্ত সোনালি, শীর্ণ মুখ আর 2টি উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ। বেনোয়া যখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন। সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন, আর হাতের চাপ দেওয়ার মাঝ দিয়ে অতি সহজ অভ্যর্থনার সহৃদয়তা প্রকাশ করলেন। তার স্ত্রীরও রেশমি চুল, তবে তিনি বেশ মোটাসোটা আর হাসি খুশি মুখ।
কোথাও কোনো অলংকার পরেননি, লিপস্টিক রুজ তো নয়ই। হাত দুখানা দেখে মনে হলো ঘরের কাজকর্মও বেশ খানিকটা করেন। সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল, মাথার মাঝখানে সিঁথি, আর বাঙালি মেয়েদের মতো অযত্নে বাঁধা এলো খোঁপা। কর্তা কথা বললেন ইংরেজিতে, গিন্নি ফরাসিতে। অভিজ্ঞান শেষ হতে না হতেই তাভারিসা দেমিদভা বললেন, চা বা অন্য পানীয় কি খাবেন বলুন। ইতিমধ্যে দেমিদভ রাসান সিগারেট বাড়িয়ে দেশলাই ধরিয়ে তৈরি। আমি বাঙালি, বেনোয়া সাহেব শান্তিনিকেতনের থেকে থেকে আধা বাঙালি হয়ে গিয়েছেন, আর রাসান রাজ্যে চা খাওয়াতে বাঙালিকেও হার মানায় সে তো জানা কথা। তবে খাওয়ার কায়দাটা আলাদা। টেবিলের মাঝখানে সামোভার, তার জল টকবক করে ফুটছে। এদিকে টিপটে সকালবেলা মুঠো 5 চা আর গরম জল দিয়ে একটা ঘন মিশকালো লিকার তৈরি করা হয়েছে। সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে। টিপট হাতে করে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান, কতটা দেব বলুন? পোয়াটাক নিলেই যথেষ্ট। সামোভারের চাবি খুলে টকবগে গরম জল তাতে মিশিয়ে নিলে দুয়ে মিলে তখন বাঙালির চায়ের রং ধরে। কায়দাটা মন্দ নয়। একই লিকার দিয়ে কখনো কড়া কখনো ফিকে যা খুশি খাওয়া যায়। দুধের রেওয়াজ নেই, দুধ গরম করার হাঙ্গামাও নেই। সকালবেলাকার তৈরি লিকারে সমস্ত দিন চলে। সামোভারটি দেখে মুগ্ধ হলুম। রূপোর তৈরি, দুদিকের হ্যান্ডেল, ওপরের মুকুট, জল খোলার চাবি, দাঁড়াবার পা, সব কিছুতেই পাকা হাতের সুন্দর সুদক্ষ সূক্ষ্ম কাজ করা। তারিফ করে বললুম, আপনাদের রূপোর তাজমহলটি ভারী চমৎকার। দেমিদফের মুখের উপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল। ছোট ছেলেদের প্রশংসা করলে যেরকম হয়। মাদাম উচ্ছ্বসিত হয়ে বেনোয়া সাহেবকে বললেন, আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন। আমার দিকে তাকিয়ে বললেন, তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলত না মুসিও। আমি ওই একটির নাম জানি, ছবি দেখেছি। তখন দেমিদভ বললেন, সামোভারটি তুলা শহরে তৈরি। আমার মাথার ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। বললুম, কোথায় যেন চেকভ না গোর্কির লেখাতে একটা রাসান প্রবাদ পড়েছি, তুলাতে সামোভার নিয়ে যাওয়ার মতো। আমরা বাংলাতে বলি তেলা মাথায় তেল ঢালা। ক্যারিং কোল টু নিউ ক্যাসল, বরেলি মে বাঁচলে জানা, ইত্যাদি সব কটাই আলোচিত হল। আমার ফরাসি প্রবাদটিও মনে পড়ছিল, প্যারিসে আপন স্ত্রী নিয়ে যাওয়া, কিন্তু অবস্থা বিবেচনা করে সেটা চেপে রাখলুম। হাফিজও যখন বলেছেন, আমি কাজী নই, মোল্লাও নই, আমি কোন দুঃখে তওবা করতে যাব? আমি ভাবলুম, আমি ফরাসি নই, আমার কি দায় রসালো প্রবাদটা দাখিল করবার? দেমিদফ আমাকে জিজ্ঞাসা করলেন, ভারতবর্ষের লোক রাসান কথা সাহিত্য পড়ে? আমি বললুম, গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি। সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল, সেটা কয়েক বছর হলো রুশকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের অনেক গুণী বলেন চেকভ মপাসার চেয়ে অনেক উঁচু দরের স্রষ্টা। বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষই যে ক্রমে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে, সে সম্বন্ধে বেনোয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন। ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গায় মনের মিল, অনুভূতির ঐক্য, বাতাবরণের সাদৃশ্য, সে সম্বন্ধে নিরপেক্ষ বেনোয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিসি কায়দায় পরিবেশন করলেন। শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাসান নোভেল, ছোট গল্পের বই মজুত আছে, সে কথাও বলতে ভুললেন না। দেমিদভ বললেন, রাসানরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক তার স্থির বিচার এখনো হয়নি। সামান্য একটা উদাহরণ নিন না। খাঁটি পশ্চিমের লোক শার্ট পাতলুন নিচে গুজে দেয়, খাঁটি প্রাচ্যের লোক, তা সে আফগানি হোক আর ভারতীয়ই হোক, কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপর। রাসানরা এই দুই দলের মাঝখানে। শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গোঁজে, আর কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয়। সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি, তাতে অনেক রং, অনেক নকশা। দেমিদফের মতো অত শান্ত ও ধীর কথা বলতে আমি কম লোককেই শুনেছি। ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয়,
তবু যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবে চিনতে, সযত্নে শব্দ বাছাই করে করে। রাশিয়ান সাহিত্যে আমার শখ দেখে তিনি টলস্টয়, গোর্কি ও চেকভ, ইয়াসনা পালিয়ানাতে যেসব আলাপ আলোচনা করেছিলেন তার অনেক কিছু বর্ণনা করে বললেন, জারের আমলে তার সব কিছু প্রকাশ করা সম্ভব হয়নি, কারণ টলস্টয় আপন মতামত প্রকাশ করার সময় জারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন। জারের পতনের পর নতুন সরকার এতদিন নানা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিল। এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে আর সঙ্গে সঙ্গে নানান রহস্যের সমাধান হচ্ছে। আমি বললাম, সে কি কথা? আমি তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলশেভিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহিত নন। মাদামের মুখ লাল হয়ে উঠল। একটু উত্তেজনার সঙ্গে বললেন, নিশ্চয়ই ইংরেজের প্রোপাগান্ডা। আমি আমার ভুল খবরের জন্যে হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বললুম, আমরা রাসান জানি নে, আমরা চেকআপ পড়ি ইংরেজিতে। লাল রুশের নিন্দাও পড়ি ইংরেজিতে। দেমিদভ চুপ করেছিলেন। ভাব দেখে বুঝলুম তিনি ইংরেজ কি করে না করে, কি বলে না বলে, সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। আপন বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলোপ পাবে, সে বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারে বারে প্রকাশ পাচ্ছিল। আমরা এসেছিলুম 4টের সময়, তখন বাজে প্রায় 7টা। এর মাঝে যে কত পাপেরসি পুড়ল, কত চা চলল গল্পের তোড়ে আমি কিছুমাত্র লক্ষ্য করিনি। 1 কাপ শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এঁটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন। লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজানাতেই আরেক কাপ সামনে রেখে দেন। জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন। 2-1 বার দেখেই আমার পরিমাণটা শিখে নিয়েছেন। আমি কখনো ধন্যবাদ দিয়েছি, কখনো টলস্টয়, গোর্কির তর্কের ভিতর ডুবে যাওয়ায় লক্ষ্য করিনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি। কথার ফাঁকে মাদাম বললেন, আপনারা এখানেই খেয়ে যান। আমি অনেক ধন্যবাদ দিয়ে বললুম, আরেকদিন হবে। বেনোয়া সাহেব তো ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফ দিয়ে উঠে বললেন, অনেক অনেক ধন্যবাদ, আজ উঠি, বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি। আমি একটু বোকা বনে গেলুম। পরে বুঝতে পারলুম বেনোয়া সাহেব খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়ে লজ্জা পেয়েছেন। মাদামও দেখি আস্তে আস্তে বেনোয়ার মনের গতি ধরতে পেরেছেন। তখন লজ্জায় লাল টকটকে হয়ে বললেন, না মুসিও, আমি সে অর্থে বলিনি। আমি সত্যি আপনাদের গাল গল্পে ভারী খুশি হয়ে ভাবলুম, দুমুঠো খাবার জন্যে কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয়। দেমিদভ চুপ করেছিলেন। ভালো করে কুয়াশাটা কাটাবার জন্য বললেন, পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার ওঠো, আমরা খেতে বসব। আমার স্ত্রী সেই ইঙ্গিত করেননি। জানেন তো, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনও আমাদের কুর্তা পাতলুনের উপর পড়ে থাকি, অর্থাৎ আমরা প্রাচ্য দেশীয়। সকলেই আরাম বোধ করলুম, কিন্তু সে যাত্রা ডিনারও হল না। সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিদভ জিজ্ঞাসা করলেন, আপনি রাসান শেখেন না কেন? আমি জিজ্ঞাসা করলুম, আপনি শেখাবেন? তিনি বললেন, নিশ্চয়ই, উইথ প্লেজার। বেনোয়া বললেন, নো, নট উইথ প্লেজার, বলে আমার দিকে চোখ ঠাড় দিলেন। মাদাম বললেন, ঠিক বুঝলাম না। বেনোয়া বললেন, এক ফরাসি লন্ডনের হোটেলে ঢুকে বলল, ওয়েটার, ব্রিং মি আ কটলেট প্লিজ। ওয়েটার বলল, উইথ প্লেজার স্যার। ফরাসি ভয় পেয়ে বলল, নো নো, নট উইথ প্লেজার, উইথ পোট্যাটোস প্লিজ। বেনোয়া বিদগ্ধ ফরাসি, একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষ পাতলা মেঘটুকু কেটে দিয়ে টুক করে বেরিয়ে এলেন। মাদামও কিছু কম না, শেষ কথা শুনতে পেলুম, বাট আই শ্যাল গিভ ইউ কটলেট উইথ বোথ প্লেজার অ্যান্ড পোট্যাটোস। রাস্তায় বেরিয়ে বেনোয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বললুম, এ দুটি যথার্থ খাঁটি লোক। হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে, ইংরেজিতে যাকে বলে মিডল এজ স্প্রেড, অর্থাৎ ভুঁড়িটা মোটা হয়, চালচলন ভারিক্কি ভরা। জব গমের দানা ফুলে উঠল, আপেল ফেটে পড়ার উপক্রম। গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্মভর রোদ বাতাস বৃষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে। হাওয়া বইলে ডাইনে বায়ে নাচন তোলে না, ঠায় দাঁড়িয়ে অল্প অল্প কাঁপে, না হয় থপ করে ডাল ছেড়ে গাছতলায় শুয়ে পড়ে। প্রথম নবান্ন হয়ে গিয়েছে,
চাষিরাও খেয়ে দিয়ে মোটা হয়েছে। শীতকাতরেরা দুটো একটা ফালতো জামা পরে ফেঁপেছে। গাধাগুলো ঘাস খেয়ে মোটা হয়ে উঠেছে। খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নাড়ি ছড়িয়ে পড়ছে। আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গর্মি দেখা যায় সকালবেলার শিশিরে। বেহায়া বড়লোকের মতো কাবুল উপত্যকা কেবলই হীরের আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। ঝলমলানিতে চোখ ধাঁধা লেগে যায়। কিন্তু এইসব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে। সাপের খোলসের মতো সে নদী এখন শুকিয়ে গিয়েছে। বাতাস বইলে বুক চিরে বালু ওড়ে। মার্কস তো আর ভুল বলেননি, শোষণ করেই সবাই ফাঁপে। যে পাগমান পাহাড়ের বরফের প্রসাদে কাবুল নদীর জৌলুস, সে তার নীল চূড়োগুলো থেকে এক একটা করে সব কটা বরফের সাদা টুপি খসিয়ে ফেলেছে। আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল। নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে। পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে। আফগানিস্তানের সরাইয়ের চতুর্দিক বন্ধ বলে দুর্গন্ধ যেরকম বেরোতে পারে না, কাবুল উপত্যকার চারিদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজে নিষ্কৃতি পায় না। বাড়ির সামনে যে ঘূর্ণিবায়ু খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওনা দেয়, সেও দেখি খানিকক্ষণ পরে ঘুরে ফিরে কোনো দিকে রাস্তা না পেয়ে সেই মাঠে ফিরে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে। তারপর একদিন সন্ধ্যের সময় এলো ঝড়। প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিল। মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড কিডসের অটামকে ঝেঁটিয়ে নিয়ে চলেছে। সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষ শেষ। খড়কুটো, জমে ওঠা পাতা, ফেলে দেয়া কুলো, সবাই চলল দেশ ছেড়ে মুহাজরিন হয়ে। কেউ চলে সার্কাসের সঙ্গের মতো ডিগবাজি খেয়ে, কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে দিয়ে, আর বাদবাকি যেন ধনপতির দল প্রলেতারিয়ার আক্রমণের ভয়ে একে ওকে জড়িয়ে ধরে। ৮ ঘন্টার ভেতর সব গাছ বিলকুল সাফ। সে কি বিভৎস দৃশ্য! আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো কখনো দেখেছি কোনো গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে, সমস্ত গাছ ধবল কুষ্ঠ রোগীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে, ন্যাঙ্গা সঙ্গীন আকাশের দিকে উঁচিয়ে। দু একদিন অন্তর অন্তর দেখতে পাই গোড় দিতে মড়া নিয়ে যাচ্ছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলুম কোথাও মড়ক লেগেছে কিনা। আব্দুর রহমান বলল, না হুজুর, পাতা ঝরার সঙ্গে সঙ্গে বুড়োরাও ঝরে পড়ে, এই সময় তারা মরে বেশি। খবর নিয়ে দেখলুম শুধু আব্দুর রহমান নয়, সব কাবুলিরই একই বিশ্বাস। ইতিমধ্যে আব্দুর রহমানের সঙ্গে আমার রীতিমতো হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে। তার জন্য দায়ী অবশ্য আব্দুর রহমানই। আমাকে খাইয়ে দাইয়ে সে রোজ রাত্রেই কোনো একটা কাজ নিয়ে আমার পড়ার ঘরের এক কোণে আসন পেতে বসে। কখনো বাদাম আখরোটের খোসা ছাড়ায়, কখনো চাল ডাল বাছে, কখনো কাঁকুড়ের আচার বানায়। নিতান্ত কিছু না থাকলে সব কজোড়া জুতো নিয়ে রং করতে বসে। আব্দুর রহমানের জুতো বুরশ করার কায়দা মামুলি সায়েন্স নয়, অতি উচ্চাঙ্গের আর্ট। আমার দৃঢ় বিশ্বাস তার অর্ধেক মেহনতে মোনালিসার ছবি আঁকা যায়। প্রথম খবরের কাগজ মেলে তার মাঝখানে জুতো জোড়াটি রেখে অনেকক্ষণ ধরে দেখবে। তারপর দেশলাইয়ের কাঠি দিয়ে যদি কোথাও শুকনো কাদা লেগে থাকে তাই ছাড়াবে। তারপর লাগাবে ইঞ্জিনের পিস্টনের গতিতে বুরুশ। তারপর মেথিলেটেড স্পিরিটে ন্যাকড়া ভিজিয়ে বেছে বেছে যেসব জায়গায় পুরনো রং জমে গিয়েছে সেগুলো অতি সন্তর্পণে ওঠাবে। তারপর কাপড় ধোয়ার সাবানের ওপর ভেজা ন্যাকড়া চালিয়ে তাই দিয়ে জুতোর ওপর থেকে আগের দিনের রং সরাবে। তারপর নির্বিকার চিত্তে ৮ ঘণ্টাটাক বসে থাকবে জুতো শুকোবার প্রতীক্ষায়। ওয়াশের আর্টিস্টরা যেরকম ছবি শুকোবার জন্য সবুর করে থাকেন। তারপর তার রং লাগানো দেখে মনে হবে প্যারিস সুন্দরীও বুঝি এত যত্নে লিপস্টিক লাগান না। তখন আব্দুর রহমানের ক্রিটিক্যাল মোমেন্ট, প্রশ্ন শুধলে সাড়া পাবেন না। তারপর বাঁ হাত জুতোর ভেতর ঢুকিয়ে ডান হাতে বুরুশ নিয়ে কানের কাছে তুলে ধরে মাথা নিচু করে যখন ফের বুরুশ চালাবে, তখন মনে হবে বেহালার ডাক সাইটে কলাবৎ সমে পৌঁছবার পূর্বে যেন দয়ে মজে গিয়ে বাহ্য জ্ঞানশূন্য হয়ে গিয়েছেন।
তখন কথা বলার প্রশ্নই ওঠে না। সাবাস বললেও ওস্তাদ তেড়ে আসবেন। সর্বশেষে মোলায়েম সিল্ক দিয়ে অতি যত্নের সঙ্গে সর্বাঙ্গ বুলিয়ে দেবে। মনে হবে দীর্ঘ অদর্শনের পর প্রেমিক যেন প্রিয়ার চোখে মুখে কপালে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রথম দিন আমি আপন অজানাতে বলে ফেলেছিলুম, সাবাস। একটি ৮-৯ বছরের মেয়েকে তারই সামনে আমরা একদিন কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যের প্রশংসা করেছিলুম। সে চুপ করে শুনে যাচ্ছিল। যখন সকলের বলা কওয়া শেষ হল, তখন সে শুধু আস্তে আস্তে বলল, তবু তো আজ তেল মাখিনি। আব্দুর রহমানের মুখে ঠিক সেই রকম ভাব। গোড়ার দিকে প্রায়ই ভেবেছি ওকে বলি যে সে ঘরে বসে থাকলে আমার অস্বস্তি বোধ হয়, কিন্তু প্রতিবারই তার স্বচ্ছন্দ সরল ব্যবহার দেখে আটকে গিয়েছি। শেষটায় স্থির করলুম, ফার্সিতে যখন বলেছে এই দুনিয়া মাত্র কয়েকদিনের মুসাফিরি ছাড়া আর কিছুই নয়, তখন আমার ঘরে আর সরাইয়ের মধ্যে তফাৎ কোথায়? এবং আফগান সরাই যখন সাম্য মৈত্রী স্বাধীনতায় প্যারিসকেও হার মানায়, তখন কমরেড আব্দুর রহমানকে এই ঘর থেকে ঠেকিয়ে রাখি কোন হক্কের জোরে? বিশেষত সে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাদামের খোসা ছাড়াতে পারে, আমি বা তার সম্বন্ধে উদাসীন হয়ে রাসান ব্যাকরণ মুখস্থ করতে পারব না কেন? আব্দুর রহমান ফরিয়াদ করে বলল, আমি যে মুইনুস সুলতানের সঙ্গে টেনিস খেলা কমিয়ে দিয়ে রাসান রাজদূতাবাসে খেলতে আরম্ভ করেছি, সেটা ভালো কথা নয়। আমি তাকে বুঝিয়ে বললুম যে মুইনুস সুলতানের কোর্টে টেনিসের বল যেরকম শক্ত, এক মুইনুস সুলতানকে বাদ দিলে আর সকলের হৃদয়ও সেরকম শক্ত। রাসান রাজদূতাবাসের বল যেরকম নরম, হৃদয়ও সেরকম নরম। আব্দুর রহমান ফিসফিস করে বলল, আপনি জানেন না হুজুর, ওরা সব বেদিন, বেমাঝাব, অর্থাৎ ওদের সব কিছু ন দেবায় ন ধর্মায়। আমি ধমক দিয়ে বললুম, তোমাকে ওসব বাজে কথা কে বলেছে? সে বলল, সবই জানে হুজুর, ও দেশে মেয়েদের পর্যন্ত হায়া শরম নেই, বিয়ে শাদী পর্যন্ত উঠে গিয়েছে। আমি বললুম, তাই যদি হবে তো বাদশাহ আমানুল্লাহ তাদেরকে এদেশে ডেকে এনেছেন কেন? ভাবলুম এই যুক্তিটাই তার মনে দাগ কাটবে সবচেয়ে বেশি। আব্দুর রহমান বলল, বাদশাহ আমানুল্লাহ তো, বলে থেমে গিয়ে চুপ করে রইল। পরদিন টেনিস খেলায় 2 সেটের ফাঁকে দেমিদভকে জানালুম প্রলেতারিয়া আব্দুর রহমান ইউএসএসআর সম্বন্ধে কি মতামত পোষণ করে। দেমিদভ বলেন, আফগানিস্তান সম্বন্ধে আমরা বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত নই, তবে তুর্কিস্তান অঞ্চলে আমাদের একটু আস্তে আস্তে এগোতে হচ্ছে বলে আমাদের চিন্তা পদ্ধতি, কর্মধারা একটু অতিরিক্ত ঘোলাটে হয়ে আফগানিস্তানে পৌঁছচ্ছে। আমরা উপর থেকে তুর্কিস্তানের কাঁধে জোর করে নানা রকম সংস্কার চাপাতে চাইনি। আমরা চাই তুর্কিস্তান যেন নিজের থেকে আপন মঙ্গলের পথ বেছে নিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়। দেমিদভের স্ত্রী বললেন, বোখারের আমির আর তার সাঙ্গপাঙ্গ শোষক সম্প্রদায় বলশেভিক রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাজ্যহারা হয়ে পালিয়ে এসে এখানে বাসা বেঁধেছে। তারা যে নানা রকম প্রোপাগান্ডা চালাতে কসুর করছে না তা তো জানেনি। আমি কমিউনিজমের কিছুই জানি না, কিন্তু এদের কথা বলার ধরন, অবিশ্বাসী এবং অজ্ঞের প্রতি সহিষ্ণুতা, আপন আদর্শে দৃঢ় বিশ্বাস আমাকে সত্যি মুগ্ধ করল। কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ করল রাজদূতাবাসের ভেতর এদের সামাজিক জীবন। অন্যান্য রাজদূতাবাসের বড় কর্তা, মেজকর্তা ও ভদ্রেতরজনের তফাত যেন গৌরীশঙ্কর, দুমকা পাহাড় আর উইয়ের ঢিবিতে। এখানে যে কোনো তফাত নেই সে কথা বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু সে পার্থক্য কখনো রূঢ় কর্কশরূপে আমার চোখে ধরা দেয়নি। কত অপরাহ্ন, কত সন্ধ্যা কাটিয়েছি দেমিদভের বসবার ঘরে। তখন এম্বাসির কত লোক এখানে এসেছেন, পাপিরুসি টেনেছেন, গল্পগুজব করেছেন। তাদের কেউ সেক্রেটারি, কেউ ডাক্তার, কেউ কেরানি, কেউ আফগান এয়ারফোর্সের পাইলট। দেমিদভ স্বয়ং রাজদূতাবাসের কোষাধ্যক্ষ। সকলেই সমান খাতির যত্ন পেয়েছেন। জিজ্ঞেস না করে জানবার কোনো উপায় ছিল না কে সেক্রেটারি আর কে কেরানি। খুদ অ্যাম্বাসেডর অর্থাৎ রুশ রাষ্ট্রপতির নিজস্ব প্রতিভু তাভারিশ স্ট্রেং পর্যন্ত এখানে আসতেন। প্রথম দর্শনে তো আমি বগদানভ সাহেবের তালিম মতো খুব নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করে বললুম, আই এম অনার্ড টু মিট ইউর এক্সেলেন্সি।
কিন্তু আমার চোস্ত ভদ্রতায় এক্সেলেন্সি কিছুমাত্র বিচলিত না হয়ে আমাকে জোরে হাত ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে বাঁ হাতখানা তলারের মতো এমন ধারা চালালেন যে আমার সমস্ত ভদ্রস্থতা যেন দুটুকরো হয়ে কার্পেটে লুটিয়ে পড়ল। মাদাম দেমিদফ বললেন, ইনি রুশ সাহিত্যের দরদি। কোনো ইংরেজ বড়কর্তা হলে বলতেন, রিয়েলি, হাউ ইন্টারেস্টিং। তারপর আবহাওয়ার কথা পারতেন। স্ট্রেং বললেন, তাই নাকি? তাহলে বসুন আমার পাশে, আপনার সঙ্গে সাহিত্য আলোচনা হবে। আর সকলে তখন আপন আপন গল্পে ফিরে গিয়েছেন। স্ট্রিং প্রথমেই অসংকোচে গোটা কয়েক চোখা চোখা প্রশ্ন জিজ্ঞাসা করে আমার বিদ্যের চৌহদ্দি জরিপ করে নিলেন। তারপর পুশকিনের গীতিকাব্য রস আমাকে মূল থেকে আবৃত্তি করে শোনাতে লাগলেন। যে অংশ বেছে নিলেন সেও ভারী মরমিয়া। অনিয়েগিন সংসারে নানা দুঃখ নানা আঘাত পেয়ে তার প্রথমা প্রিয়ার কাছে ফিরে এসে প্রেম নিবেদন করছেন। উত্তরে প্রিয়া তার প্রথম যৌবনের নষ্ট দিবসের কথা ভেবে বলছেন, অনিয়েগিন, হে বন্ধু আমার, আমি তখন তরুণী ছিলুম, হয়তো সুন্দরীও ছিলুম। আমাদের দেশের রাধা যেরকম একদিন দুঃখ করে বলেছিলেন, দেখা হইল না রে শ্যাম আমার এই নতুন বয়সের কালে। আমি তন্ময় হয়ে শুনলুম। আবৃত্তি শেষ হলে ভাবলুম একদিন বরঞ্চ শুনতে পাব স্বয়ং চার্চিল হেদর পারে লঙ্কা ঠাসা চিনেবাদাম খেয়ে সশব্দে ডাইনে বায়ে নাক ঝাড়ছেন। কিন্তু মহামান্য ব্রিটিশ রাজদূত প্রথম দর্শনে অভ্যাগতকে কিটসের ইজাবেলা শোনাচ্ছেন, এ যেন বানরের সঙ্গীত গায়, শিলা জলে ভাসি যায়, দেখিলেও না করো প্রত্যয়। ব্রিটিশ রাজদূতকে হামেশাই দেখেছি স্ট্রাইপ ট্রাউজার আর স্প্যাট পরা। ভাবগতিক দেখে মনে হয়েছে যেন স্বয়ং পঞ্চম জর্জের মামাতো ভাই। নিতান্ত দৈব দুর্বিপাকে এক দুশ্মনের পুরীতে বড় অনিচ্ছায় কাল কাটাচ্ছেন। কিটসকে অথবা কারা, পিছনে যখন বহুবচনের এস রয়েছে, পাসপোর্ট চায় নাকি? বলে দাও সব হবে টবে না। এমনকি ফরাসি রাজদূতকেও কখনো বগদানফের ঘরে আসতে দেখিনি। বেনোয়া তার কথা উঠলেই বলতেন, কার কথা বলছেন? মিনিস্টার দি ফ্রেঞ্চ নিগেশন ইন মাবুল। মাবুল অর্থ অভিধানে লেখে লুনি অফ হিজ নাট। স্ট্রেং বললেন, তিনি রাজদূতাবাসের সাহিত্য সভাতে চেখভ সম্বন্ধে একখানা প্রবন্ধ পাঠ করেছেন। শুনে তো আমার চোখের তারা ছিটকে পড়ার উপক্রম। আরেকটা লিগেশনের কথা জানি, সেখানে চড়ুই পাখির শিকার সম্বন্ধে প্রবন্ধ চললেও চলতে পারে, কিন্তু চেখভ, বাই গ্যাড স্যার। আমি বললাম, রাসায়ন শেখা হলে আপনার প্রবন্ধটি অনুবাদ করার বাসনা রাখি। স্ট্রেং বললেন, বিলক্ষণ, আপনাকে একটা কপি পাঠিয়ে দেব, কোনো সত্য সংরক্ষিত নয়। আমরা যখন কথা বলছিলাম আর পাঁচজন তখন বড় কর্তার মুখের কথা লুফে নেবার জন্যে চতুর্দিকে ঝুলে থাকেননি। ছোট্ট ছোট্ট দল পাকিয়ে সবাই আপন আপন গল্প নিয়ে মশগুল ছিলেন। আর সকলে কিনে আলোচনা করছিলেন ঠিক ঠিক বলতে পারিনি, তবে একটা কথা নিশ্চয়ই জানি, তারা ড্রয়িং রুমে বসে চাকরের মাইনে, ধোপার গাফিলি আর মাখনের অভাব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চালাতে পারেন না। নিতান্ত ছোট জাত, আর শুধু কি তাই, এমনই বজ্জাত যে সে কথাটা ঢাকবার পর্যন্ত চেষ্টা করে না। সাধে কি আর ইংরেজের সঙ্গে এদের মুখ দেখা পর্যন্ত বন্ধ? ইংরেজ তখন মস্কো বাগে দূরবীন লাগিয়ে স্তালিন আর ট্রটস্কি দলের মোষের লড়াই দেখছে, আর দিন গুনছে ইউএসএসআরের 13টা বাজবে কখন। এসব হচ্ছে 1927 সালের কথা। কবি বলেছেন, দিন যথা যায় দূর তীর্থ দর্শনে রাজেন্দ্র সঙ্গমে। আমানুল্লাহ ইউরোপ ভ্রমণে বেরোলেন, আমিও শীতের 2 মাসের ছুটি পেয়ে বেরিয়ে পড়লুম। কিন্তু সত্য যুগ নয় বলে প্রবাদের মাত্র আধখানা ফলল। আমি ইউরোপ গেলুম না, গেলুম দেশ। উল্লেখযোগ্য কিছুই ঘটল না, কিন্তু ভারতবর্ষে দেখি আমানুল্লাহর ইউরোপ ভ্রমণ নিয়ে সবাই ক্ষেপে উঠেছে। আমানুল্লাহর সম্মানে প্রাচ্য ভারতবাসী যেন নিজের সম্মান অনুভব করছে। আমাকে ধরল হাওড়া স্টেশনে কাবুলি পাজামা আর পেশোয়ারের টিকিট দেখে। হয়তো লান্ডি কোটাল থেকে খবরও পেয়েছিল। তন্ন তন্ন করে সার্চ করল অনেকক্ষণ ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখল তারও বেশিক্ষণ ধরে, যেন আমি মেকি শিকিটা।
কিন্তু আমি যখন কাবুলের কাস্টম হাউসে তালিম পেয়েছি, তখন ধৈর্যই আমাকে হারাতে পারে কোন বাঙালি অফিসার। খালাস পেয়ে অজান্তে তবু বেরিয়ে গেল, আচ্ছা গেরুড়ে বাবা। বাঙালি অফিসার চমকে উঠলেন, বললেন, আপনি বাঙালি? তাহলে আরো ভালো করে সার্চ করি। বললুম, করুন, আমার নাম কমলাকান্ত। দেশে পৌঁছে মাকে দিলুম এক সুটকেস ভর্তি বাদাম, পেস্তা, অষ্টগণ্ডা পয়সা খরচ করে কাবুল শহরে কেনা। মা পরমানন্দে পাড়ার সবাইকে বিলোলেন। পাড়া গাঁয়ে যে বোনটির বিয়ে হয়েছিল সেও বাদ পড়ল না। কিন্তু থাক, 7 মাস কাবুলে কাটিয়ে একটা তথ্য আবিষ্কার করেছি যে বাঙালি কাবুলির চেয়ে ঢের বেশি হুঁশিয়ার। তারা যে আমার এই বই পয়সা খরচ করে কিনবে সে আশা কম। তাই ভাবছি এই 2 মাসের গর্ভাঙ্গটা সফর-ই-হিন্দ নাম দিয়ে ফার্সিতে ছাপাবো, তাতে যদি 2 পয়সা হয়। কাবুলি কিনুক আর নাই কিনুক, উদ্যমটার প্রশংসা নিশ্চয়ই করবে। কারণ ফার্সিতেই প্রবাদ আছে, হও না গাধা, হও না শুয়োর, হও না মরা কুকুর, যা ইচ্ছে হও, কিন্তু রেখো রত্তি সোনা টুকুর। ফিরে দেখি সর্বত্র বরফ। দোরের গোড়ায় আব্দুর রহমান আর ঘরের ভেতর গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমু খেল, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে এক লাফে উঠানে নেমে গেল। এক মুঠো পেঁজা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা সেই বরফ দিয়ে ঘন ঘন ঘষে আর ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, চিনচিন করছে কিনা। আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আদিক্ষেতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভেতর চলো, শীতে আমার হাড় মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখন তার শালপ্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনই জড়িয়ে ধরে দোকানে বরফ ঘষছে যে আমি কেন, কিক্কর সিংয়েরও সাধ্য নেই যে সে বুহ ছিন্ন করে বেরোতে পারে। আব্দুর রহমান শুধু বরফ ঘষে আর একটানা মন্ত্রোচ্চারণের মতো শুধায়, চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলাম সত্যই নাক আর কানের ডগায় ঝিঁঝি ছাড়ার সময় যেরকম চিনচিন করে সেরকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সেই খবরটা দেওয়া মাত্রই সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকল, কিন্তু বসালো আগুন থেকে দূরের ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি, আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গে রক্ত চলাচল শুরু হোক হুজুর, তারপর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলির রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা থেকে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন বেশ বেগুনি করে ফেলল, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কমলি ছড়তে চায় না, আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। দুষ্টু ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক সেই রকম আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আর আমি এদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলাগাছ বটগাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পরা। টমাটোর মতো লাল মুখ করে আমাকে শুধালো, হাতের আঙুলও যে জমে গিয়েছে সে কথাটা আমায় বললেন না কেন? এই তার প্রথম রাগ দেখলুম। ভৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চিঁচি করে কিছু একটা বলতে যাচ্ছিলুম, আমার দিকে কান না দিয়ে বলল, চা খাওয়ার পরও যদি দস্তানা না খুলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলব। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসিক। আমি আরও ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমিই ঘাবড়াইনি। দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকে আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খসে গেল।
সে রাত্রে আব্দুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্ল্যানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলাম। পেটের ভেতর চর্বির ঘন শুরুয়া, লেপে চাপা গরম বোতলের ওম, আর আব্দুর রহমানের বাঘের থাবার তলায় মলায় তিনে মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিলুম। সমস্ত কাহিনীটি যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ আমার দৃঢ় বিশ্বাস এই বই কোনোদিন কারো কোনো কাজে লাগবে না। আর আজকের দিনের ভারতদণ্ডীন কমিউনিস্টরা বলেন, যে আর্ট কাজে লাগে না সে আর্ট আর্টই নয়। অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেয়ালে মশারির পেরেক পোঁতা না যায় তবে সে শিবলিঙ্গের কোনো গুণ নাই, তার কপালে আগুন। কিন্তু যদি কোনো দিন পাকে চক্রে ফ্রস্ট বিটেন হন তবে প্রলেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়ই, এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে ধায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কেতাবের মালিক রূপে কেড়ে নিয়ে শোষক বুর্জুয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আসলম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিক অবগত হইলাম তুমি কল্ল রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেশ কহ, শৈত্যাধিক্যে পথমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের কবিরাজির শালঙ্কার বর্ণনা দিলে মীর আসলম বললেন, নাতি দীর্ঘ দিবস তথা সর্বরীর প্রথম জামি শতশ্চল শকটারোহীকে শিশিরবিদ্ধ করতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচ লক্ষ্য কর নাই, স্বদেশে আতপতাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্রই সুশীলা জননী তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, অবগাহন কক্ষ উন্মোচন করেন না। শঙ্করদ্বয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা বললুম, ইউরোপের আমানুল্লার সম্বর্ধনা নিয়ে হিন্দুস্তানের হিন্দু মুসলমান বড়ই গর্ব অনুভব করছে। মীর আসলম গম্ভীর কণ্ঠে বললেন, বিদেশে সম্মানপ্রাপ্ত নৃপতির সম্মান স্বদেশে লাঘব হয়। এ যেন চাণক্য শ্লোকের তৃতীয় ছত্র। ভাবলুম জিজ্ঞাসা করি, মহাশয় ভারতবর্ষে কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, মুসলমানি না হিন্দুয়ানি? কিন্তু চেপে গিয়ে বললুম, আমানুল্লাহ বিদেশে সম্মান পাওয়াতে স্বদেশে সংস্কার কর্ম করবার সুবিধা পাবেন না। মীর আসলম বললেন, সংস্কার পঙ্কে যে নৃপতি কণ্ঠমগ্ন, বৈদেশিক সম্মান মুকুটের গুরুভার তাহাকে অধিকতর নিমজ্জিত করিবে। আমি বললুম, রানী সুরাইয়াকে দেখবার জন্য প্যারিসের ছেলে বুড়ো পর্যন্ত রাস্তায় ভিড় করে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। মীর আসলম বললেন, ভদ্র, অদ্য তুমি যদি তোমার পদোদয়ের ব্যবহার পরিত্যাগপূর্বক মস্তকোপরি দণ্ডায়মন হও তবে তোমার মতো স্বল্প পরিচিত মনুষ্যেরও এবংবিধ বাতুলতা নিরীক্ষণ করিবার জন্যে কাবুল হট্ট সম্মিলিত হইবে। আমি বললুম, কি মুশকিল, তুলনাটা আদপেই ঠিক হল না। রানী তো আর কোনোরকম পাগলামি করছেন না। মীর আসলম বললেন, মুসলমান রমণীর পক্ষে তুমি অন্য কোন বাতুলতা প্রত্যাশা করো? অবগুণ্ঠন উন্মোচন করিয়া প্রশস্ত রাজবর্তে কোন মুসলমান রমণী এমনবিধ অশাস্ত্রীয় কর্ম করিতে পারে? আমি বললুম, আপনি আমার চেয়ে ঢের বেশি কোরআন হাদিস পড়েছেন, মুখ দেখানো তো আর কোরআন হাদিসে বারণ নেই। মীর আসলম বললেন, আমার ব্যক্তিগত শাস্ত্রজ্ঞান এ স্থলে অবান্তর, পার্বত্য উপজাতির শাস্ত্রজ্ঞান এ স্থলে প্রযোজ্য, তাহা তোমার অজ্ঞাত নহে। আমি আলোচনাটা হালকা করবার জন্য বললুম, জানেন, ফরাসি ভাষায় সুরীর শব্দের অর্থ মৃদু হাস্য। রানী সুরাইয়ার নাম তাই প্যারিসের সকলের মুখে হাসি ফুটিয়েছে। মীর আসলম বললেন, আমির হবিবুল্লাহর নামের অর্থ প্রিয়তম বান্ধব। ইংরেজ শতবার এই শব্দার্থের প্রতি আমিরের দৃষ্টি আকর্ষণ করত শপথ গ্রহণ করিয়াছে। কিন্তু যখন শত্রুহস্তের লৌহ কিলক তাহার কর্ণকুহরে প্রবেশ করিবার উপক্রম করিল তখন হবিবুল্লাহর কোন হবিব তাকে স্মরণ করিল?
অপিচ হবিবুল্লার হবিববর্গই তাহাকে পুলসিরাতের প্রান্তদেশে অকারণে অসময়ে দণ্ডায়মন করাইয়া দিল। আমি বললাম, ও তো পুরনো কাসুন্দি, কিন্তু ঠিক করে বলুন তো, আপনি কি আমানুল্লাহর সংস্কার পছন্দ করেন না? বললেন, বৎস, গুরুর পদসেবা করিয়া আমি শিক্ষালাভ করিয়াছি, আমি শিক্ষা সংস্কারের বিরুদ্ধে কেন দণ্ডায়মান হইব? কিন্তু আমানুল্লাহ যে ফিরিঙ্গি শিক্ষা প্রবর্তনাভিলাষী, আমি তাহা ভারতবর্ষে দর্শন করিয়া ঘৃণাবোধ করিয়াছি। কিন্তু ভদ্র, তোমার সুমিষ্ট চৈনিক জুস পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনায় কি লভ্য? জুসপত্র কি তুমি স্বদেশ হইতে আনয়ন করিয়াছ? গুরুগৃহের সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করিতেছে। আমি বললুম, আপনার জন্য এক প্যাকেট এনেছি। মীর আসলম সন্দিগ্ধ নয়নে তাকিয়ে বললেন, কিন্তু ভদ্র, শুল্কর ধরণিকের ন্যায্য প্রাপ্য অর্পণ করিয়াছ সত্য। আমি বললুম, আপনার কোনো ভয় নেই, কাবুলের কাস্টম হাউসকে ফাঁকি দেবার মতো এলেম আমার পেটে নেই। বিছানার ছারপোকাকে পর্যন্ত সেখানে পাসপোর্ট দেখাতে হয়, মাসুল দিতে হয়। আমি তাদের সব অন্যায্য দাবি দেওয়া কড়াই গণ্ডায় শোধ করেছি। আপনাকে হারাম খাইয়ে কি আমি আখেরাতে জাহান্নামে যাব? মীর আসলাম আমাকে শীতকালে কোন কোন বিষয়ে সাবধান হতে হয় সে সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। আব্দুর রহমানকে ডেকে ঘৃত লবণ তৈল তণ্ডুল বস্ত্র ইন্ধন সম্বন্ধে নানা সুযুক্তি দিয়ে বিদায় নিলেন। খবর পেয়ে তারপর এলেন মাওলানা। আমি আমানুল্লাহর বিদেশে সম্মান পাওয়া আর সে সম্বন্ধে মীর আসলামের মন্তব্য তাকে বললুম। মাওলানা বললেন, আমানুল্লাহ যাদের কথায় চলেন তারা তো বাদশার সম্মানে নিজেদের সম্মানিত মনে করছে। তারা বলছে, মুস্তফা কামাল যদি তুর্কিকে, রেজা শাহ যদি ইরানকে প্রগতির পথে চালাতে পারেন, তবে আমানুল্লাহই বা পারবেন না কেন? এই হলো তাদের মনের ভাব। কথাটা খুলে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করে না, কারণ কোনো রকম বাধাও তো কেউ দিচ্ছে না। আমি বললুম, কিন্তু মৌলানা, কতগুলো সংস্কারের প্রয়োজন আমি মোটেই বুঝে উঠতে পারিনি। এই যেমন শুক্রবারের বদলে বৃহস্পতিবার ছুটির দিন করা। মৌলানা বললেন, শুক্রবার ছুটির দিন করলে জুমার নামাজের হিড়িকে সমস্ত দিনটা কেটে যায়, ফলত কাজকর্ম করার ফুরসত পাওয়া যায় না। তাই আমানুল্লাহ বলে দিয়েছেন সমস্ত বৃহস্পতিবার দিন ছুটি, আর শুক্রবারে জুমার নামাজের জন্যে ৮ ঘন্টার বদলে ১ ঘন্টার ছুটি। কিন্তু জানো, আমি আরেকটা কারণ বের করেছি। এই দেখো না, অ্যারোপ্লেনে করে তুমি যদি শান্তিনিকেতনের ছুটির দিন বুধবারে বেরো, এখানে পৌঁছবে ছুটির দিন বৃহস্পতিবার, তারপর ইরাকে পৌঁছবে শুক্রবারে, সেও ছুটির দিন। তারপর দিন প্যালেস্টাইনে, সেখানে ইহুদিদের জন্য শনিবারে ছুটি। তারপর দিন রবিবারে ইউরোপ। তারপর দিন সাউথ সি আইল্যান্ডে, সেখানে তো তামাম হপ্তা ছুটি। আমি বললুম, উত্তম আবিষ্কার করেছ, কিন্তু বেশ কিছু দিনের ছুটি নিয়ে এখানে এসেছো তো, না হলে বরফ ভেঙে কাবুলে ফিরবে কি করে? মৌলানা বললেন, ২-১ দিনের মধ্যেই বরফের উপর পায়ে চলার পথ পড়ে যাবে, যেতে আসতে অসুবিধা হবে না। কিন্তু আমি চললুম দেশে বউকে নিয়ে আসতে। বেনোয়া সাহেব মত দিয়েছেন, তুমি কি বলো? আমি বললুম, বউ রাজি আছেন? মৌলানা বললেন, হ্যাঁ। আমি বললুম, তবে আর কাবুল অমৃতসরে প্লেভিজিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদেরই ভাষায় তো রয়েছে বাপু, মিয়া বিবি রাজি, কেয়া কারিগা কাজী। মনে মনে বললুম, বগদানফ গেছেন, তোমার দাড়িতির দর্শন এখন আর কিছুদিনের তরে পাব না। নতুন বউয়ের কাতব কান্তা হতে অন্তত ৬টি মাস লাগার কথা। মৌলানা চলে যাওয়ার পর আব্দুর রহমানকে ডেকে বললুম, দাও তো হে কুর্সিখানা জানলার কাছে বসিয়ে, বাকি শীতটা তোমার ওই বরফ দেখেই কাটাবো। আব্দুর রহমানের বর্ণনা মাফিক সব রকমের বরফই পড়ল, কখনো পেঁজা পেঁজা, কখনো গাদা গাদা, কখনো ঘূর্ণিবায়ুর চক্কর খেয়ে ১০ দিক অন্ধকার করে, কখনো আসচ্ছ যবনিকার মতো গিরিপ্রান্তর ঝাপসা করে দিয়ে, কখনো অতি কাছে আমারই বাতায়ন পাশে, কখনো বহুদূরে সানুশ্লিষ্ট হয়ে শিখর চুম্বন করে। আস্তে আস্তে সব কিছু ঢাকা পড়ে গেল। শুধু পত্র বিবর্চিত চিনার গাছের সারি দেখে মনে হয়
দাঁত ভাঙা পুরনো চিরুনিখানা ঠাকুমা যেন দেয়ালের গায়ে খাড়া করে রেখে বরফের পাকা চুল এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আব্দুর রহমান মর্মাহত। আমাকে প্রতিবার চা দেবার সময় একবার করে বাইরের দিকে তাকায় আর আর্তস্বরে বলে, না হুজুর, এ বরফ ঠিক বরফ নয়, এ শহুরে বরফ, বাবুয়ানি বরফ। সত্যিকারের খাঁটি বরফ পরে পান ছিঁড়ে। চেয়ে দেখুন, বরফের চাপে এখনো গেট বন্ধ হয়নি, মানুষ এখনো দিব্যি চলাফেরা করছে, ফেঁসে যাচ্ছে না। আব্দুর রহমানের ভয় পাছে আমাকে বোকা পেয়ে কাবুল উপত্যকা তার ভেজাল বরফ গছিয়ে দেয়। নিতান্তই যদি কিনতে হয় তবে যেন আমি কিনি আসল খাঁটি মাল, মেড ইন পানশির। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।